যেভাবে ভারতের বিমানকে ভূপাতিত করা হয়েছে আমরা শুনছি এটা ভারত রিয়াকশন অনুযায়ী কি দেখাতে পারে, যদিও তারা পুরোটা স্বীকার করছে না, কিন্তু আমরা প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শুনেছি, আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে যে ভারতের বিমান ভূপাতিত করা হয়েছে। তো আপনি কি মনে করেন যে কোন দিকে যাচ্ছে ঘটনা? আলোচনা প্রথমে হাশমি ভাই খুব সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড তুলে ধরেছেন, আর তার সঙ্গে আমাদের উদ্বেগের যে বিষয়টা সেটা রিপন ভাই সুন্দর করেই ব্যাখ্যা করেছেন। উনি আবার আন্তর্জাতিক সম্পর্কের উপরেও খুব জ্ঞানগর্ভ আলোচনা করেন। আমি একটু তার পিছনে যাব, সেটা হচ্ছে যে দুই দেশের মধ্যে যখন একটা সম্পর্ক শিথিল হয় তার তিনটা মাত্রা, তিনটা দিক আমরা নিরাপত্তার দিক থেকে যুদ্ধের যে চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগে, একটা হচ্ছে রাজনৈতিক একটা কারণ, আর একটা থাকে আপনার সামরিক কারণ। তো রাজনৈতিক কারণ আর সামরিক কারণের একটু ব্যাখ্যা প্রয়োজন। সেটা হচ্ছে যে সাধারণত আমরা যারা গ্রাউন্ডে যুদ্ধ করি বা যুদ্ধবিদ্যায় ছাত্র, আমাদের পড়ানো হয় এরকম, আর এটাই সারা পৃথিবীতে হয়, যখন কোনো সরকার সেই দেশের আভ্যন্তরীণ কোনো চাপ অথবা বৈদেশিক কোনো চাপে পড়ে সরকার বাঁচানোর জন্য তারা তখন নিজের একটা কিচ্ছা কাহিনী তৈরি করে তখন একটা বহির্দেশের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার সামগ্রিক আয়োজন করা এবং চূড়ান্ত পর্যায়ে প্রয়োজন হলে যুদ্ধে যেতে হবে তার সরকার বাঁচানোর জন্য। যেমন মোদি সরকারের যে সমস্যাটা, এটা আমরা জানি। উনি শুধু বিহারের নির্বাচনের কথা বলেছে, হ্যাঁ এটা একটা উপাদান। তার চেয়ে বড় উপাদান হলো যে ওই দেশে, রিপন ভাই একটু বলেছেন যে মুসলিম সম্প্রদায়ের উপরে নির্যাতন, এই মণিপুরি, নাগাল্যান্ড, এখানে খ্রিস্টানদের উপরে নির্বিচারে হত্যা করা হয়েছে। এমনকি আমেরিকা থেকে বলা হয়েছে যে ভারতের প্রশাসনিক মদদে জাতি নিধনের কর্মকাণ্ড মতো হীন কাজ তারা করছে। তা এরকম দেশের মধ্যেও সেখানে আপনার সেভেন সিস্টার্সের অনেকগুলা রাজ্যে সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছে। উত্তরপ্রদেশ, সেখানেও এই ধরনের দাঙ্গা অহরহ চলছে। তো এই অবস্থার মধ্যে মোদিকে একটা প্লট তৈরি করতে হয়েছে, যেটা পাকিস্তান বলতে চাচ্ছে যে আমরা আক্রান্ত। তো তার পূর্বে মোদির ভূমিকাটা দেখতে হবে। কাশ্মীর হচ্ছে, এটা হচ্ছে পাকিস্তান এবং ভারতের জন্য এটা হচ্ছে তাদের চাষাবাদের ভূমি যুদ্ধের। আমরা জাতিসংঘে বিভিন্ন দেশের সামরিক বাহিনীর লোকদের সাথে কাজ করেছি। পাকিস্তানের এদের থিম, এদের জন্মগতভাবে যোদ্ধা। এটা একেবারে যে যুদ্ধে আমি গেলে আমার কি হবে, না গেলে কি নয়, গেলে কি জানি হয়, এসব চিন্তা কিন্তু পাকিস্তানিরা করে। ওরা কিন্তু বেসিক্যালি ওই যুদ্ধান্তেই, ইফ আই এম নট রং, রিপন ভাই, আমরা অনেক সময় বলি যে পাঠান মানে তার মাথায় বুদ্ধি কম, যুদ্ধ করে বেড়ায়। ওরা কিন্তু ওই টাইপেরই। এই যে তারা যে রাতে মিসাইল প্লাস তাদের যে একটা স্কোয়াড্রন নিয়ে পাকিস্তানে ঢুকে গেল, সেখানে তাদের রাফেলের মতো এত মূল্যবান, খুব কস্টলি এয়ারক্রাফট প্রথম অবস্থায় সফিস্টিকেটেড খাওয়াই ফেললো। এখন ফ্রান্স, আমি তো কোথায় একটা পত্রিকায় দেখলাম, বলছে যে এদের কাছে তো আর এই প্লেন আর যুদ্ধ বিমান বিক্রি করা যাবে না, আমাদের দুর্নাম করে ফেলবে। অর্থাৎ পাকিস্তানের এক আফ্রিদি স্কোয়াড্রন লিডার, সে একাই তার সাথে ডগ ফাইটে গেছে, দুটা তিনটা, সে একাই সেগুলো রেখে ফেলছে, ভূপাতিত করে ফেলেছে। আর পাকিস্তান তো তারা ভিডিও দেখিয়েছে, ওখানে একজন পাইলটকে, ভারতীয় বোমারু বিমানের পাইলটকে তারা গ্রেপ্তার করেছে, তার সেবা শুশ্রূষা করেছে। আর এটা আমাদের সামরিক জীবনের বিউটি। আমি কোথাও যদি যে আহত হই বা ধরা পড়ি, তাহলে জেনেভা কনভেনশন অনুযায়ী আমাকে যেভাবে ট্রিট করার তারা সেইভাবে করবে, এটাই সেখানে করা হয়েছে। এখন যেটা পাকিস্তান বলতে চাচ্ছে
যে আমি আক্রান্ত হলে আমার অধিকার আছে আছে সেখানে প্রতিহত করার। এবং আজকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী তার নিরাপত্তা পরিষদ নিয়ে উচ্চ পর্যায়ের মিটিং করেছে এবং সামরিক সমস্ত বাহিনীদের বলে দেওয়া হয়েছে তোমরা অল আউট প্রস্তুতি নাও। আর সেনাবাহিনী প্রধান তো আগেই বলেছে যে আমরা তো যুদ্ধের তামান্না, মৃত্যু এবং শহীদের তামান্না নিয়েই তৈরি। আমরা তো যুদ্ধে যাই শহীদ হতে অথবা গাজী হতে, এখানে সেকেন্ড কোনো থট নাই। তারা যা করেছে তার জবাব কিভাবে দিব। এবং শাহবাজ শরীফ বলেছে যে মোদিকে তাড়াতে তাড়াতে তার ঘরের মধ্যে যে ধরা হবে। অর্থাৎ এরা কোনোভাবেই ছাড় দিবে না। পাকিস্তান এখন এমন একটা অবস্থানে আছে, এক হচ্ছে ভারতের মোরাল ভেঙে দিয়েছে, প্রথম সুইপেই 5-7টা এয়ারক্রাফট চলে গেল। আর পাকিস্তান এখনও তার মেইন যে শক্তি F-16 ওয়ার্ল্ডের সবচাইতে সফিস্টিকেটেড ফাইটার, সেটা কিন্তু এখনও তারা ইউজ করে নাই। তা প্রথম অবস্থায় ভারত তাদের মূল্যবান কতগুলা ফাইটার জেট শেষ করে ফেললে। এটা নিয়ে তাদের ভিতরেই উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে যে প্রথম ধাপে এটা কিভাবে হতে পারে। আমাদের যুদ্ধবিদ্যা কি বলে, প্রথমে কি হয়, বর্ডারে গুলাগুলি হবে, বর্ডার সীমান্ত রক্ষীদের ভিতরে, তারপরে ওনাদের মতো রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেবে যুদ্ধ হবে কিনা। ওনার ক্যাবিনেটে বসবেন, বসে ওনারা তখন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধানকে আদেশ দিবে যে তোমরা তৈরি হও যুদ্ধের জন্য। তখন ওনারা ওয়ার্নিং অর্ডার ইস্যু করে দিবে। তখন সকল জায়গায় ব্যাটেল প্রসিজিওর আছে, কোম্পানি কমান্ডার তার সৈনিকদের সাজাতে থাকবে, ব্যাটালিয়ন কমান্ডার তার মতো, ব্রিগেড কমান্ডার তার মতো, এগুলো চলবে। এর ভিতরে ব্রিগেড কমান্ডার তার দায়িত্ব পাওয়ার পরে বলে দিবে যে বর্ডার সিকিউরিটি ফোর্সকে তুমি 36 ঘন্টা ডিলে করবা শত্রুকে ওখানে। আর এদিকে রাজনৈতিক নেতৃবৃন্দ ওনারা কূটনৈতিক তৎপরতা চালাবে, আবার সামরিক তৎপরতা সামরিক ব্যক্তিবদের হাতে দিয়ে দিলেন। এই সেই পর্যায়ে এখন কিন্তু যায়নি। তার ভিতরে কি করেছে, একটা ব্রিগেড হেডকোয়ার্টার উড়াই দিছে, সীমান্ত চৌকি খেয়ে ফেলছে, সেখান থেকে ভারতের সেনারা পালায় চলে আসছে। যুদ্ধে আমরা বলে থাকি প্রোপাগান্ডা ইজ দি পার্ট অফ ওয়ার। এটা হচ্ছে শত্রুর মনোবল ভাঙার জন্য যা না তার চেয়ে বেশি ফলাও করে বলা হয়। তবে পাকিস্তান যতটুকু দাবি করছে তার পক্ষে আমরা অনেক ডকুমেন্ট পেয়েছি। আর ভারত কি করেছে, এই অভিযান শুরুর আগে তার তথ্য মন্ত্রণালয় থেকে সমস্ত ইলেকট্রনিক এবং মিডিয়া, সোশ্যাল মিডিয়াকে পর্যন্ত বলেছে যে আমরা যে সামরিক তৎপরতা করছি, সামরিক যানের চলাচল, সামরিক বাহিনীর কর্মকাণ্ড, অভিযান, কোনো কিছুই যেন মিডিয়াতে না আসতে পারে। তার মানে কি, যে এখন তো মোদির যে অবস্থা হয়েছে, মোদি বাবু উনি তো মনে করতেন যে আমি যেই একটা কিছু করে ফেলতে পারবো। পাকিস্তান এখন আপার হ্যান্ডে চলে গেছে, তাদের মোরালি গেছে। পাশাপাশি চীন তার পাশাপাশি এসে দাঁড়িয়েছে, যেটা হাশমি ভাই উনি বলেছেন। চীন তো লাদাখে সেখানে তার জোরদার করেছে, 1 লক্ষর মতো সৈনিক সেখানে আছে, সেখানে তাদেরকে অ্যালার্ট করেছে। আর আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে, একদিকে আমাদের এই সরকার, আমাদের পুরানো দুইটা অনেক পুরাতন বিমান ঘাঁটি ছিল বন্ধু ইয়েতে, একটা হচ্ছে লালমনিরহাট আর একটা হচ্ছে ঠাকুরগাঁও, সেটাকে আবার রিহ্যাবিলিট করে রিফারবিশ করে সেখানে এখন রেডার পর্যন্ত বসানো হচ্ছে, সেখানে ট্রেনিংয়ের ব্যবস্থা হচ্ছে। এটা হচ্ছে আপনার শিলিগুড়ি, আমরা যেটা চিকেন নেক বলি, করিডোর বলি, সেটার জন্য একটা বড় থ্রেট